আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমি সবসময় ভালোদের দলে। আজকে আপনাদের পড়ে শোনাব প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। উপন্যাসটির পাবলিশার গ্রন্থরাজ্য। বইটি প্রথম প্রকাশ হয়েছে ২০২৫ সালে। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ভোর হতে না হতেই মহলের অভ্যন্তরে ঘুমন্ত মানুষগুলো জেগে উঠেছে। কোরআনের মধুর সুর প্রতিধ্বনিত হচ্ছে অন্দর মহলে। অপরূপার ঘুম ভাঙল দেরিতে। সারা শরীর ব্যথা হয়ে আছে, মাথাটা ভার হয়ে আছে। কোনো এক গোপন ব্যথায় সারা রাত বালিশ আঁকড়ে ধরে কেঁদেছে সে। ভাগ্য তাকে কোথায় এনে ছুঁড়ে ফেলেছে যেন। এই মহলের মানুষগুলোকে তার বড়ই অদ্ভুত লাগছে। কাল একজন অকারণেই তাকে আঘাত করল। সে তো কখনো কাউকে এইভাবে আঘাত করতে পারত না। মহিলা কেন এমন করলেন অপরূপা ভেবেই পেল না। অন্যদিকে একটা মানুষকে নির্মমভাবে মারল। এরা এমন কেন? সে বর্তমান আর ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়। ভাবে, এই মহলে তার দিনগুলো কিভাবে যাবে? কখন তার অপেক্ষার প্রহর ফুরবে? কখন মানুষটা আসবে? তার কোনো নড়চড় না দেখে বাবার আদেশে সম্মুখ গতিতে অপরূপার কক্ষটিতে পা রাখল সায়রা। ঘরের জানলার কপাট মেলে দিল। এক টুকরো ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে মেঝেতে গড়াগড়ি খেল তক্ষুনি। বিছানায় ঘুমিয়ে আছে এক কোমলমতি নারী। ভোরের পাখির কুজন কানে আসতেই সুষুপ্ত চোখ দুটো মেলল অপরূপা। ঠোঁট নাড়তে যেতেই প্রচণ্ড ব্যথা অনুভূত হল। হাত পা টান দিয়ে মাথাটা পুনরায় তুলোর বালিশে ছেড়ে দিতেই চোখের কোনাবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সায়রা এসে পাশে বসে বলল, ঘুম ভালো হয়েছে? উঠে পড়ো। আচ্ছা, তোমার নামটা তো অনেক বড়। তোমাকে বাড়িতে কি নামে ডাকত? অপরূপা উঠে বসল ধীরে ধীরে। সায়রা তার দিকে দৃষ্টি ফেলল। কাল যেমন বিধ্বস্ত লাগছিল তাকে, আজ ভোরের আলোয় তার চাইতেও বেশি স্নিগ্ধ লাগছে তাকে। গতরাতেই সায়রা আর সোহিনী মিলে তাকে নিরলঙ্কার করে একটা সবুজ রঙের সুতির শাড়ি পরিয়ে দিয়েছে। নিভাজ ললাটের দুপাশে বিনান ছিন্ন কয়েকটা কোকড়া চুল জড়ো হয়ে আছে ঠিক তার মতো করে। অতিশয় নিষ্পাপ চেহারায় সে সায়রার দিকে তাকিয়ে থাকল। আঁচল টেনে গায়ে আঁচল জড়িয়ে উত্তর দিল, অপা ডাকত। সায়রা তার জবাব পেয়ে পাশ ঘেঁষে বসল। বলল, তাহলে আজ থেকে আমরা তোমাকে অপা বলে ডাকব। তুমি আমাদের নাম ধরে ডাকতে পারো। অপরূপা পূর্ণ মেদুর দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণেই চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তেই সোহিনী কক্ষে প্রবেশ করল। এই অপরূপা, রসাই ঘরে চলো, মা বেগম তোমাকে ডাকছে। ভয় পেও না। হ্যাঁ। সায়রা ওর হাতটা আলতো করে ধরে, বলে, আম্মাজান মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করেন, তুমি এটা মাথায় রেখো না। একবার ওনার মন জয় করতে পারলে উনি তোমাকে অনেক মহাব্বত করবেন। অপরূপা মৃদু মাথা ঝাঁকায়। সায়রা আর সোহিনীর সাথে রসাই ঘরে চলে যায়। পাশের কামরা হতে পুরুষালী গলার শব্দ কানে ভেসে আসে। বুক কামড়ে ধরে। মনে হয় ওখানে উনি আছেন। প্রকাণ্ড রসাই ঘরের একপাশে মাটিতে পাটের চটে বসে গপাগপ খাবার গলাধকরণ করছে বাড়ির কাজের বুয়াগুলো। রসাই ঘরেও রাজকীয়তার ছোঁয়া। সব হাঁড়িপাতিল আসবাবপত্র তার কথা জানান দিচ্ছে। মাংস আর গোলাপ জলের গন্ধে ম ম করছে পুরো রসাই ঘর। অপরূপা পা রাখার সাথে সাথেই সবাই একসাথে চোখ তুলে তাকায়। অপরূপা কোনো দিকে না তাকিয়ে খোদজার দিকে তাকায়। খোদজার চোখাচোখি হয়ে যাওয়ায় চোখ নামিয়ে ফেলে।
বক্ষ পঞ্জরে কাঁপুনি ধরে, গলা শুকিয়ে আসে। এই সায়রা, তোর ভাইজানকে গরম পানি দিয়ে আয়, এই মেয়েরে নিয়ে আজ যাত্রাপালা দেখতে যাবি। সায়রা পিতলের বাটিতে গরম পানি ঢেলে নিতে নিতে বলে, জি আম্মাজান, যাব, ভাইজানের কাছে যাই। সায়রা বেরোনোর সময় সোহিনীকে ইশারা করে কিছু একটা। সোহিনী হাস্য মুখে বলে, মা বেগম, আমি আর অপরূপা খেতে বসি? কোলে নিয়ে বসাতে হবে তোমাদের? মোটেও না। সোহিনী অপরূপাকে টেনে নিয়ে নিচে সোনালি রঙের চট পাতে বাদামি রঙের পেয়ালায় করে হরিণের মাংস আর গরম গরম গমের রুটি নিয়ে খেতে বসে। অপরূপা আবারও খোদেজার দিকে তাকায়। খোদেজা গিয়ে তার পাশে খেতে বসে, বলে, কাল জবাই করেছে এই হরিণ, রাত্রে রাত্রে আমার সময় শেষ, খাওয়ার সময় পেলেম না। অপরূপা রুটি মাংস বাড়িয়ে দেয়। আমাদের সাথে খান। রুটি ছিঁড়ে মুখে পুরে খোদেজা উঠে যায়। অপরূপা খিদের চোটে তৃপ্তি সহকারে রুটি দিয়ে হরিণের মাংস খায়। কতদিন সে খায় না। 6 বছরের বাচ্চাটিকে নিয়ে তার মা আসে। সে মূলত সোহিনীরও মা, তবে আপন মা নয়। তার নিজের মা গত হয়েছে গত বছর 15 হবে। তার কয়েক বছর পর শেরতাজ সুলতান নতুন বিবাহ করেন। সেই ঘরের পুত্র সিভান, হাসি খুশি চঞ্চল দুরন্ত। বড় ভাইজানরা ছাড়া যাদের সাথে সে সারাক্ষণ তুমুল দুষ্টমিতে মেতে থাকে। সুন্দর বউ, আমিও তোমার সাথে খাব। অপরূপা মিষ্টি হাসে। সিভানের মাও হাসে ছেলের কথায়। অপরূপার পাশে এসে বসে সিভান। রুটি ছিঁড়ে মাংস খেতে খেতে বলে, আমি বেশি বেশি খাবো, কারণ আমার মুখে বেশি রুচি। সোহিনী তার পেটে গুঁতো মেরে বলে, এই জন্যই তো আপনার পেটটা তবলার মতো হয়ে যাচ্ছে দিন দিন। কাজের বুয়াসহ সবাই একসাথে হি হি করে হেসে ওঠে। সিভান খিক খিক করে হাসে। অপরূপা আবারও তার হাসিতে থমকে যায়। বুকের ভেতর তোলপাড় হয়। কত প্রশ্ন মনে জাগে। খোদেজা পাতিলের ধোঁয়ায় কাশতে কাশতে জানতে চান, তোমার বিয়ে কি কাজী বাড়িতে হয়েছে মেয়ে? কোন কাজী বাড়ি সেটা? অপরূপার গলায় রুটি আটকে যায়। কাশতে কাশতে চোখ লাল হয়ে আসে তার। খোদেজা মহা বিরক্ত হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। শেহজাদের ঘরে ঢোকার সময় সাফায়াতের মুখোমুখি পড়ে যায় সায়রা। সুপ্রভাত সাফায়াত ভাই। সুপ্রভাত সায়রা বানু। সায়রা রেগে মেগে কড়া গলায় বলে ওঠে, বানু ডাকবেন না, আমার ভালো লাগে না। আমার বড়ই ভালো লাগে। ভাইজানের ঘুম ভেঙেছে? হ্যাঁ। সায়রা উকি দেয়। শেহজাদ চোখের ওপর হাত রেখে পা টেনে শুয়ে আছে। কালকের জখমে তার শরীর অবসন্ন। উজ্জ্বল সুকুমার চেহারা ফ্যাকাশে রং ধারণ করেছে। সায়রা সাফায়াতকে প্রশ্ন করে, আপনি নাকি আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছেন, তা কবে? মনে হচ্ছে তুমি বেশ খুশি হবে আমি চলে গেলে। শেহজাদ হাত সরিয়ে বোনকে দেখে, মনোযোগ দিয়ে কথোপকথন শোনে। ভাইকে চোখ মেলতে দেখে সায়রা চুপ হয়ে যায়। আম্মাজান অনুমতি দিয়েছেন, আমরা যাত্রাপালা দেখতে যাব ভাইজান। সাফায়াত শেহজাদের দিকে তাকায়। দুজনেই বাঁকা হাসে। সাফায়াত বলে, আজ মঞ্চ সাজবে না। সায়রা কৌতূহলীবিষ্ট দৃষ্টি নিক্ষেপ করে। কেন সাজবে না? কাল নারী শিল্পীর গায়ে চাকু মেরেছে সন্ত্রাসরা, সে হাসপাতালে শায়িত আছে। সায়রার মন খারাপ হয়। শেহজাদ কথা বলে এবার, কাল মহলে মেহমান এসেছে শুনলাম। কোথাকার সে? দক্ষিণাঘাট থেকে আব্বাজান নিয়ে এসেছেন, এইটুকুই জানি। আপনি ঠান্ডা পানি ছোবেন না ভাইজান। সাফায়াত ভাই, ভাইজানের সাথে খেতে চলে আসুন, আব্বাজান আর বড় চাচা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সাফায়াত হেসে পেটে হাত বুলিয়ে বলে, আজ কি হরিণের মাংস দিয়ে চলবে? তুমি আসার সাথে সাথে মাংসের ঘ্রাণ পেলাম। খাদ্যরসিক সাফায়াতের কথায় সায়রা আর শেহজাদ হাসে। সায়রা বেরিয়ে যাওয়ার পথে থেমে যায়।
ছোট্ট করে বলে, হরিণের নয়, হরিণীর। সাফায়াত হাসে, শেহজাদকে তাড়া দিয়ে বলে, উঠে পড়ুন ভাইজান, খিদে তো আর তর মানছে না। শেহজাদ বলে, তুমি যাও, আমি আসছি। মহলের ভেতর হাঁটতে হাঁটতে নিজের কক্ষের দিকে পা বাড়ায় অপরূপা। কি সুন্দর এই মহলটি! একদিন সময় করে সায়রা আর সোহিনীর সাথে পুরো মহল ঘুরে দেখবে সে। আকস্মিক একজন পুরুষের পদধ্বনি টের পেল সে। পরিচিত আতরের গন্ধ নাসিকারন্ধ্র ভেদ করে। এক ছুটে সে আড়াল করে দাঁড়ায় মোটা গোলাকার স্তম্ভের পেছনে। কম্পিত বুকে হাত চাপা দিয়ে চোখ বুজে থাকে। শেহজাদ থামে, প্রখর দৃষ্টিতে তাকায় স্তম্ভের দিকে। সবুজ শাড়িটা দেখা যায়। কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর নিগুড় ভঙ্গিতে হেঁটে চলে যায়। অপরূপা ধীরে ধীরে উকি দিয়ে সুদীর্ঘ সুদেহী সুকুমার পুরুষটির গমন দেখে। কালকের সেই রক্তভেজা নির্মমতা আর পাশবতার মোড়ায় পুরুষটি অপরূপাকে ভাবিয়ে তোলে। কানে আসে চাবুক মারার আওয়াজ আর অত্যাচারে চিৎকার করতে থাকা লোকটার মর্মভেদী আর্তনাদ। অপরূপা দ্রুত পায়ে ছুটে যায় সেই আওয়াজ অনুসরণ করে। মহল চত্বরে গতকালকের সেই লোকটাকে পেটানো হচ্ছে। রক্তে মাখামাখি তার শরীর। আর কিছুক্ষণ এইভাবে চাবুক পেটাতে থাকলে লোকটা অক্কা পাবে। পেটাতে থাকা লোকটিকে দেখে মনে হলো পয়সার বিনিময়ে গতর খাটা লোক, যার সাথে তার বিন্দুমাত্র শত্রুতা নেই, শুধুমাত্র পয়সার জন্য একটা মানুষকে এইভাবে মারছে। আঘাত করতে করতে পাশবিক আনন্দে লোকটা হাসছেও। দেখতে কৃষকায় রোগা মনে হলেও মারার সময় বেশ শক্তি প্রয়োগ করছে সে। ফলস্বরূপ নিজেই হাঁপিয়ে উঠছে। নৃশংস অত্যাচারে চাবুকের আঘাতে লোকটা পানি পানি শব্দ করছে। অপরূপার মায়া হলো, মানবিকতা বোধ জেগে উঠল। অপর লোকটির প্রতি রাগে ঘৃণায় অপরূপার গাত্রদাহ হয়। ক্রুদ্ধ বাঘিনীর মতো ছুটে গিয়ে চাবুক কেড়ে নেয় সে। লোকটা অতি আশ্চর্য দৃষ্টিতে তাকায়। বিস্ময়াবিষ্ট চোখে আকস্মিক অভ্যাগমন হওয়া অপরিচিতা সুরূপা নারীর অগ্নিময় দৃষ্টিতে দৃষ্টি মিলানোর আগেই সপাং করে তার পিঠে চাবুকের মার বসে যায়। লোকটা পিঠের পেছনে হাত চেপে ধরে কেন্নর মতো গুটিয়ে ধপাস করে বসে পড়ে। অপরূপা কণ্ঠে তেজ ঢেলে জিজ্ঞেস করে, এখন নিজের কেমন লাগছে? তার স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের দিয়ে দিলাম। ওর বাড়িতে কে আছে আমি এখনো জানি না। তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের কাজ একটাই, দক্ষিণা ঘাটে খোঁজ লাগানো। সবার কাছ থেকে জেনে নেবে ওর স্বামী ওই ঘাটে ফের এলো কিনা, ওর খোঁজ নিয়েছি কিনা। শেহজাদ খেতে খেতে ভাবুক হয় তার চিন্তা যাত্রাপালা নিয়ে। মাঝে মধ্যে আব্বাজানের কথায় কর্ণপাত করে। শেহজাদ পুত্র, তুমি শুনছ আমার কথা? সম্রাট মতিভ্রম হয়। জি আব্বাজান, শুনতে পেয়েছি। আমি শীঘ্রই সৈন্য পাঠাবো। পরক্ষণেই প্রখর ললাটে ভাঁজ পড়ে। গভীর চোখ দুটোতে খেলে যায় কৌতূহল। কোন ঘাটের কথা বলছিলেন আব্বা? দক্ষিণা ঘাট। সাফায়াত কিছু বলতে গেলে শেহজাদ হাঁক ছেড়ে তাকে থামিয়ে দেয়। দক্ষিণা ঘাট বললেন আব্বা? জি। কটার সময় কন্যাটিকে পেলেন? আমি ঘাটে পৌঁছাই 3:45 নাগাদ। তখন দেখলাম মেয়েটা কাঁদছে। ওনাকে কি জিজ্ঞেস করেছিলেন উনি কটা থেকে দাঁড়িয়েছিলেন ওখানে? অনেকক্ষণ বলল। অজানা রহস্যকে জানার তীব্র ইচ্ছায় খাওয়া থামিয়ে দেয় সে। চোখে মুখে কেলি করে যায় দুর্বোধ্য রহস্য উদ্ঘাটনের তীব্র উদ্যম। দূরবীনের সাহায্যে আধো আধো একজন লাল টকটকে শাড়ি পরা একজনকে দেখেছিল সে ঘাটে। ভেবেছিল ডাকাতদের লোক, সং সেজে দাঁড়িয়ে আছে। মেয়েটার কিছু দূরেই তাদের জাহাজ ছিল। যদি সে এই কন্যাটি হয়ে থাকে
তাহলে তারা মেয়েটার কোনো ক্ষতি করল না কেন? সম্রাট ভেবেছিল ডাকাতদের একজন সদস্য ওই শাড়ি পরা মানুষটি। ওটা কি এই কন্যাটিই ছিল? সে সবাইকে চমক দিয়ে বলে উঠল, আব্বা, আপনি না জেনে শুনে ঘরে ডাকাত নিয়ে আসেননি তো? তন্মধ্যে কালু মিয়া এসে হাজির হয়, হাঁপাতে হাঁপাতে বলে, বেয়াদবি মাফ করবে নজুর। শেহজাদ খেকিয়ে উঠে বলে, কি হয়েছে সেটা বলো। সাহেব, চত্বরে কে জানি কুতুবকে চাবুক মারি বেহুশ বানায় রাখছে। জিনপুরি ছিল সাহেব, জিনপুরি। আগুনের মতো জ্বলন্ত মুখ, 3 বার চাবুক মারতে আমার মাথা গুইরা উঠছিল সাহেব। দেখুন সাহেব, মারের দাগ পইরা গেছে। আমারে বাড়ি যাওয়ানোর অনুমতি দেন সাহেব, আমি এখানে আসতাম না আর। শেহজাদ বিরক্ত মুখে কুতুবের দিকে তাকিয়ে রইল। পিঠে কালশিটে দাগ বসে গেছে 3টে। তুমি থামবে? কোনো জিনপরি নেই এ মহলে। সত্যি করে বলো, কাকে দেখেছ? কুতুব হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, খোদার কসম সাহেব, জীবনেও অমন জিনিস আমি মহলের আশেপাশে দেখি নাই। ওইটা মানুষ ছিল না। দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়েছিল অপরূপা। কুতুবের আজগুবি কেচ্ছা শুনে শেহজাদ বিরক্ত হয়ে আদমরা লোকটার দিকে তাকালো। লোকটার পাশেই পড়ে রয়েছে পানি। তার মানে কেউ তাকে পানি খাইয়েছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছু একটা বার্তা দিতেই সে হাঁক ছেড়ে ডাকল, সাবায়াত। বলো ভাইজান। সায়রা আর সোহিনীকে ডাকো। জি। সায়রা আর সোহিনী হাজির হলো। কুতুব বলল, না সাহেব, আমি মহলের কন্যাদের চিনি। ওই কন্যারা আমি কখনো দেখিনি। সে জিনপরি ছিল, এনারা ছিলেন না। শেহজাদ এবার কটমট গলায় বলে, এই, ওকে কেউ কমল বিলে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো, দ্রুত যাও। কুতুব ভয়ে কাতর হয়ে লুঙ্গির গোছ তুলে দিল এক দৌড়। সায়রা, সোহিনী আর সিভান হি হি করে হেসে উঠল। সিভান হাসতে হাসতে বলে, চিকনা কুতুব মনে হয় সুন্দর বউয়ের কথা বলেছে শেহজাদ ভাইজান। বলেই সে হি হি করে হাসতে লাগল। শেহজাদ কৌতূহলী চোখে তাকালো তার দিকে। সম্রাটকে তাকাতে দেখে সিভান সায়রার পেছনে গিয়ে দাঁড়ালো। ভুল হয়ে গেছে ভাইজান। সায়রা সিভানের গাল টেনে দিয়ে বলল, ছি, তুমি এইসব কি বলছো সিভান? ও এখানে কেন আসবে? শেহজাদ সন্দিহান কণ্ঠে বলল, সুন্দর বউকে। কথাকে গুরুত্ব দেওয়ায় সিভান উকিয়ে দিয়ে শেহজাদের দিকে তাকালো। বলল, দাদাজান কাল যে সুন্দর বউ নিয়ে এসেছিল সে। সায়রা ওর মুখ চেপে ধরে বলল, ওর কথা কানে নেবেন না ভাইজান। তুমি চুপ থাকো। ও মিথ্যে বলছে সেটা তুমি জানলে কি করে? ও সত্যিও তো বলতে পারে। ওই মেয়ের এত দুঃসাহস কি করে হয় আমার লোকেদের গায়ে হাত তোলার? এত স্পর্ধা তার! আব্বা, আপনি কাকে মহলে এনেছেন? শাহজাহান সাহেব ধীর পায়ে হেঁটে এসে পুত্রের কাঁধে হাত রেখে বলে, শান্ত হও। আমি অপরূপার কাছে এক্ষুনি যাচ্ছি। জানতে চাইব সে এটা করেছে কিনা। আলবৎ সেই করেছে আব্বা। আপনি না জেনে শুনে একটা অপরিচিত মেয়েকে মহলে নিয়ে এলেন, এটা কি ঠিক হলো? আপনার কাছে এটা মোটেও আশা করিনি আমি। তার উপর সন্দেহ আমার দ্বিগুণ বেড়েছে। কারো কথায় কর্ণপাত না করে মহল চত্বর ছাড়ল শেহজাদ। অপরূপা দ্বিতল ভবনের চত্বরে দাঁড়িয়ে পুরোটা শুনল চুপচাপ। সে অনুতপ্ত নয় একটুও। তীব্র আগ্রহ নিয়ে সায়রা আর সোহিনী অপরূপার কাছে জানতে চায় কেন সে এমনটা করেছে। অপরূপা তাদের সবটা বলে। একটা মানুষ মুখ খুলছে না, তারপরও কেন তার উপর জুলুম করা হচ্ছে? সায়রা আর সোহিনী চুপ থাকে। পরক্ষণেই হেসে ওঠে, বলে, মারটা কিন্তু দারুণ দিয়েছ আপা, নইলে 3 চাবুকের আঘাতে বেহুশ। বলেই দুজন সশব্দে হেসে ওঠে। অপরূপা তাদের সাথে হাসে, প্রশ্ন করে, আচ্ছা, যাত্রাপালার কথা বলছিলে না তোমরা? যাব না? সায়রার চেহারা মলিন হয়। নারী শিল্পীর গায়ে নাকি চাকু মেরেছে ওই সন্ত্রাসটা, তাই মঞ্চ সাজবে না। যাকে পেটাচ্ছি উনি?
জি। অপরূপা চুপ থাকল, বলল, সে যাই হোক, অমনভাবে মারার চাইতে তো একেবারে মেরে ফেলাই ভালো। আমি মানুষের কষ্ট সইতে পারি না। তুমি কোমলমতি, তাই এইসব আমরা দেখতে দেখতে অভ্যস্ত। শেহজাদ ভাইজানের কাছে ছাড় পাওয়া মুশকিল। অপরূপা লোকটার নাম শুনেই বিরক্ত হয়। উপর দিক থেকে লোকটা যতটা সুকুমার সুদর্শন, ভেতরটা ঠিক ততটাই নিকৃষ্ট। তার কাছে একজন পুরুষই শ্রেষ্ঠ, যার কঠিন রূপ কখনো সে দেখেনি। সন্ধ্যায় নামাজ কালাম আর জিকির সেরে রসাই ঘরে রাতের খাবারের আয়োজনের ধুম পড়ে। সকালের জন্য রুটি বেলছে মতিবানু। পান খাওয়ার কারণে জিহ্বা আর দাঁত সারাক্ষণ লাল হয়ে থাকে তার। রুটি বেলতে বেলতে মুগ্ধ চোখে অপরূপার দিকে কয়েকবার তাকায় সে, আর তার বোকামির কথা মনে করে দাঁত খেলিয়ে হাসতে ইচ্ছে হয়। সে তো রাজার ঘরের রানী হওয়ার মতো মেয়ে, সে কিনা ঘর ছেড়েছে এমন একজনের হাত ধরে যার দুকুলে কেউই নেই। অপরূপা পিঁড়িতে বসে তরকারি কেটে দেয়। সিভানের আম্মা হামিদা বেগম তার তরকারি কাটা দেখে, টুকটাক প্রশ্ন করে, যেমন বাড়িতে কে ছিল, আগে রান্নাবান্না করত কিনা, পড়াশোনা কতটুকু করেছে, কোরআন পড়তে পারে কিনা, নামাজ কালাম পারে কিনা। অপরূপা তার জবাব দেয়। সবটা শুনে খোদেজা মাঝে মাঝে মেয়েটাকে আড়াল হতে দেখে। তার সহজ সরল চেহারার পেছনে যেন লুকিয়ে আছে কঠিন এক তেজস্বী রূপ। হামিদা বেগম জানতে চায়, কুতুবকে মারার সময় হাত কাঁপেনি? অপরূপা ঘাড় নাড়ে। লোকটা চাইলে আমাকে আটকাতে পারত, কিন্তু সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই মারতে সুবিধা হয়েছে। হামিদা হেসে ওঠে। খোদেজা বলে, এমন ভুল আর করো না। শেহজাদ চুপ থাকবে না, যেমন আছো তেমন থাকো, তোমার স্বামীর খোঁজ পেলেই চলে যাবে। আমি এখানে থাকতে আসিনি মা বেগম। খোদেজা চুপ হয়ে যায়। পিতৃমাতৃহীন বড় হলে এই একটাই সমস্যা, যার একুল ওকুল নেই তার হাত ধরে তুমি পালালে। আমার জায়গা থাকলে আপনি আরও আগে পালাতেন। খোদেজা আশ্চর্যান্বিত চোখে চেয়ে থাকে। কি অদ্ভুত, মেয়েটা ফটর ফটর করে কথা বলেই যাচ্ছে। শেহজাদের সামনে এভাবে কথা বললে তো সমস্যা। খোদেজা এবার চুপসে যায়। তোমার স্বামী যদি আর না ফেরে, কোথায় যাবে তুমি? ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যায়। কথোপকথনে ভাটা পড়ে। তন্মধ্যে শাহজাহান সাহেব ডাক পারেন, অপরূপা, তোমার সাথে কথা আছে, বেরিয়ে এসো। হাত ধুয়ে ত্রস্ত পায়ে বেরিয়ে যায় অপরূপা। শাহজাহান সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়। অপরূপা ওনার পেছন পেছন হাঁটে, নিচু স্বরে জানতে চায়, ওনার কি কোনো খবর পেয়েছেন? আমার পুত্র লোক পাঠিয়েছে। ওখানকার বাসিন্দা মাঝি জেলেদের বক্তব্য, তোমার স্বামী তাদের কাছে তোমার খোঁজ করতে যায়নি। অপরূপা ব্যথিত হয়। শাহজাহান সাহেব প্রশ্ন করে, তোমার স্বামী কটায় তোমাকে ঘাটে রেখে গেছে? জোহরের আজান পড়েছে সবে, ঠিক সেই সময়। শাহজাহান সাহেব ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখ দুটো চকচক করে ওঠে অভিশঙ্কায়। তোমার থেকে কিছুটা দূরে একটা জাহাজ ছিল? অপরূপা ভাবে, তারপর বলে, হ্যাঁ ছিল। ওরা ট্রলার থেকে বড় বড় বাক্স তুলছিল ঘাটে। ঠিক তারপরে কিছু সৈন্য আসে, কিন্তু সৈন্য ঘাটে পৌঁছার আগেই তারা চলে যায়। সৈন্যরা তোমায় কিছু বলেনি? না, সৈন্যদের পিছু পিছু একজন বুড়ি আর তার দুটো নাতনি আসে। আমি তাদের সাথে ঘাটে বসে থাকি। এত প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? শাহজাহান সাহেব অপরূপাকে চমকে দিয়ে বলেন, জাহাজটা ডাকাতদের ছিল, ওরা তোমাকে একা পেয়েও কোনো ক্ষতি করল না কেন? তুমি কি জানতে না ওরা ডাকাত? অপরূপা হা করে চেয়ে থাকে। ডাকাত? হ্যাঁ ডাকাত, ওরা ডাকাত ছিল, তাই তো পুলিশ এসেছে। অপরূপা কপালে হাত দেয়। তুমি সত্যি জানতে না ওরা ডাকাত ছিল?
না, আমি কি করে বুঝবো ওরা ডাকাত ছিল? ওরা তো আর 10টা সাধারণ মানুষের মতোই ছিল। তোমার মনে কি প্রশ্ন জাগছে না ওরা কেন তোমার ক্ষতি করল না? আমার কাছে ওরা কি বা পেত, তাই হয়তো। অপরূপার গায়ে কাটা দেয়। সে ডাকাতদের সামনে দাঁড়িয়েছিল তখন। কি ভয়ানক! আমার পুত্র সন্দেহ করছে তোমার সাথে ওদের কোনো যোগসূত্র আছে, নইলে ওরা তোমার ক্ষতি করল না কেন? শেহজাদের কথা শোনা মাত্রই অপরূপার গাত্রোদ্দাহ হয়। সে খানিকটা কড়া গলায় বলে, আপনার পুত্র একটু বেশি বুঝেন। আশ্রিত হয়ে এসেছি তাই বলে আমাকে যাত্রা বলবেন উনি? আমি ডাকাত? তুমি অযথা তাকে ভুল বুঝছ মেয়ে। ওর কথায় যুক্তি আছে। ও যুক্তি ছাড়া কথা বলে না। তুমি বিষয়টা একটু ভেবে দেখো। ও কিন্তু ভুল কথা বলেনি। সৈন্যরা খোঁজ লাগিয়েছে ইতিমধ্যে। তারা জানতে চায় কোন কাজী বাড়িতে তোমাদের নিকাহ হয়েছে। কাবিননামাটা তোমার কাছে না থাকলেও ওনার কাছে পাওয়া যাবে। অপরূপা শুকনো ঢোক গিলে সত্য লুকোতে আমতা আমতা করে বলে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছুর নাম জানি না, কিচ্ছু না। শাহজাহান সাহেব বলে ওঠেন, তুমি না বললে তুমি পড়াশোনা করেছ? এত শিক্ষিত হয়ে তুমি নাম জানো না? তুমি কিন্তু শিক্ষিত বুদ্ধিমতী অপরূপা। কিছু জানো না, এটা সম্রাটের পক্ষে বিশ্বাস করা কষ্টকর হবে। শাহজাহান সাহেব বলেন, তুমি বলতে না চাইলে বলো না। সম্রাট ইতিমধ্যে তোমার গ্রাম ইন্দিরাপুর, তারপর পলাশপুর, সিন্ধুপুরের সব কাজীবাড়িতে খোঁজ নিচ্ছে। সত্যিটা বেরিয়েই আসবে। অপরূপার চোখ ভর্তি জল দেখা যায়। উনি আমাকে অবিশ্বাস করছেন? শাহজাহান সাহেব হাসেন। অপরূপার মাথায় হাত রেখে হেসে বলেন, কাবিননামায় তোমার বরের সব তথ্য থাকবে। তাকে খুঁজতেও সুবিধা হবে। তোমার ব্যাপারে সব জানার পর বুঝলাম তাকে খুঁজে পাওয়াটা খুব জরুরি। অপরূপা কিছুক্ষণ চোখ বুজে ঠাই দাঁড়িয়ে থেকে চোখের জল ছেড়ে দেয়। বুকে চিবুক ঠেকিয়ে বলে, আমাদের নিকাহ রাতে হতো সাহেব। তার মুখ নিঃসৃত বাক্যটুকু শাহজাহান সাহেবের কর্ণগোচর হওয়ার পূর্বেই তিনি প্রস্থান নিয়েছেন। রাত্রি নিঝুম। নিস্তব্ধতায় মহলের পাশের ঘন জঙ্গলাকীর্ণ পর্বত হতে বন্য শিয়াল কুকুরের বেওয়ারিশ ডাক ভেসে আসে। অপরূপার চোখে খুব তাড়াতাড়ি নিদ্রা নামে না। নিদ্রা নামে ভোর রাতে। আজও তাই। মরার মতো ঘুমে বিভোর হয়ে আছে সে। পুরো সুলতান মহল তখন অন্ধকার আর ঘুমগ্রস্তের মতো শুনশান, নীরব, নিস্তব্ধতায় আচ্ছন্ন। আকাশে চাঁদ নেই, আকাশটাও মেঘলা। যে কেউ সহজেই ভয়ঙ্কর নগরী হিসেবে আখ্যায়িত করবে এমন ভয়ঙ্কর হয়ে আছে সুলতান মহল। রূপনগরের প্রধান সড়ক ধরে দলে দলে ডাকাত সৈন্য এসে ঘেরাও করল সুলতান মহল। তাদের হাতে জ্বলন্ত আগুনের মশাল। সদ্য শায়িত কবরস্থান হতে চুরি করা কাফনের কাপড় নিয়ে প্রাচীর টপকালো খুব সুনিপুণ ভঙ্গিতে। কাফনের কাপড় বাড়িতে রাখলেই মানুষ মরার মতো ঘুমায়, এটা তাদের বিশ্বাস। প্রাচীর টপকে মহলের পেছনের বড় পাকুর গাছটির মাধ্যমে লতাপাতার সাহায্যে ছাদ টপকে আরও একটি গোপন পন্থা অবলম্বন করে দলে দলে ডাকাত দল ঢুকে পড়ল মহলে। মহলের অভ্যন্তরে সবাই ঠিক মরার মতো ঘুমিয়ে আছে। দলে দলে ভাগ হয়ে এক একটি কামরায় ঢুকে পড়ে তারা। যা পায় তাই হাতিয়ে নেয়। সারা বাড়ির বৈদ্যুতিক তার কেটে ছিন্ন ভিন্ন করে দেয় তারা। একটা দল গিয়ে থামে অপরূপার কক্ষটির সামনে। কমলা রঙের স্বল্প আলোর বৈদ্যুতিক বাল্ব লাগানো ছিল তার ঘরটিতে। যে বাল্ব বন্ধ করে মাথার ওপর হারিকেনের শিখা ছোট করে জ্বালিয়ে রেখে ঘুমায় সে। তার পুরনো অভ্যাস, আজও তার ব্যতিক্রম ঘটেনি। হারিকেনের মৃদু আলো তার ঘুমন্ত মুখে পড়তেই
ডাকাত দলের একজন সবাইকে ইশারায় থামিয়ে দেয়, সবাইকে আদেশ দেয় চলে যাওয়ার জন্য। সবাই তার আদেশ মেনে চলে যায়। মুখোশে আবৃত ডাকাত সৈন্য পা ফেলে এগিয়ে আসে অপরূপার কাছে। ঘুমন্ত মুখটার উপর ঝুঁকে পড়ে কিছুক্ষণ চেয়ে থাকে চুপচাপ। ভারী নিঃশ্বাসের আঁচড় পড়ে অপরূপার মুখে। তার নড়চড় টের পেয়ে দ্রুত সরে পড়ে ডাকাত সৈন্যটি। হাতড়ে পুটলি থেকে তার সমস্ত গহনা আর লাল শাড়িটা নিজের পুটলিতে ঢুকিয়ে অপরূপার ঘুমন্ত মুখটির দিকে পুনরায় তাকায়। তারপর পায়ের বীভৎস আওয়াজ তুলে বেরিয়ে ঢুকে পড়ে অন্য কক্ষে। তীব্র অস্বস্তি, উদ্বেগ, অশান্ত মনে ঘুম থেকে লাফিয়ে উঠল অপরূপা। হারিকেনের শিখা বাড়িয়ে নিল। কক্ষের দরজা খোলা দেখতেই বক্ষপঞ্জর কেঁপে ওঠে তার। দরজা বন্ধ করেনি সে, তার মানে এই নয় দরজা খোলা রেখে ঘুমিয়েছে। কে এসেছিল তার ঘরে? এর জন্যই তার এরকম অস্বস্তি লাগছে। কে হতে পারে? ভয় তার বুক ধুকফুক ধুকফুক করতে থাকে। পা জোড়া অসাড় হয়ে আসে, চোখে ঝাপসা দেখে। ঘর থেকে বেরিয়ে কে কে বলে ডেকে কিছুদূর চলে যেতেই একজন ডাকাত সৈন্য পেছন থেকে এসে চেপে ধরে তার মুখ। অপরূপা নখ দিয়ে খামচে ধরে গোঙাতে থাকে। ডাকাত সৈন্যের নোংরা হাতের স্পর্শ থেকে রক্ষা পেতে কেঁদে ওঠে, চেঁচানোর চেষ্টা করে। একসময় সফল হয়। ততক্ষণে তার কবরীবন্ধ কেশপাশ ঝুপ করে ছড়িয়ে পড়ে মধ্য দেশে। শাড়ির আঁচল খসে পড়ায় গলার পাশে 5 আঙ্গুলের নখের ছাপ বসে যায়। তারপরও সে ছুটে নিরুদ্দেশে অন্ধকারে। হারিকেনটি ছিটকে পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে যায়। সাথে সাথেই শেহজাদের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে লাফিয়ে উঠে বসে সে। উঠে দেয়ালে সুইচ টিপতেই বাল্ব জ্বলে না। সে তার মাথার উপরে টর্চ খুঁজতে থাকে, সেটিও পায় না। অথচ সেটি সে ঘুমানোর আগেই মাথার উপর রেখেছে। ধপধপ পায়ের আওয়াজ কানে ভাসে, শক্ত হয়ে জমে যায় সে। দেশলাই কাঠি জ্বালিয়ে হারিকেন খুঁজে নেয়। হারিকেনে আলো জ্বালিয়ে গমগম স্বরে কে বলে উচ্চস্বরে ডাক দিতেই সেই পায়ের শব্দগুলোতে এবার দৌড়ানির আভাস টের পায় সম্রাট। ষষ্ঠ ইন্দ্রিয়ের বার্তা অনুসরণ করে সে হারিকেনের আলোয় একদম কমিয়ে নীরবে পা ফেলে বেরিয়ে পড়ল কক্ষে থাকা প্রকাণ্ড তলোয়ারটি নিয়ে। সে ঘর থেকে বেরোনোর সাথে সাথেই পায়ের শব্দগুলো ছাদের দিকে উঠতে থাকে। বাইরে বিকট শব্দে গোলাগুলির শব্দ হয়। আগুনের ঝলকানি মহলের ফাঁক ফোকর দিয়ে ভেতরে প্রবেশ করে। সকলের কথা ভেবে আতঙ্কিত হয় শেহজাদ। ঘাম দিতে থাকে কপালে। ডাকাতদের দল কি প্রবেশ করেছে অন্দরমহলে? এ অবিশ্বাস্য। তৎক্ষণাৎ তীব্র বেগে ছুটে আসা একটি শরীর এসে পিঠে বাড়ি খায়। ক্রুদ্ধ হয়ে পেছনে ফিরে তলোয়ার দিয়ে আক্রমণ করতেই অদ্ভুত শব্দ করে তার গায়ের উপর ঢলে পড়ে এক কোমলমতি নারী শরীর। মজবুত হাতের বেষ্টনী দ্বারা আবৃত করে হারিকেন উপরে তুলে মুখখানা দেখার চেষ্টা করে সে। প্রবল আঘাত, ভয়, আতঙ্কে ছোট হয়ে আসা কন্যাটির 2 চোখ ব্যথার জল টলমল করতে করতে বেরিয়ে আসে। শেহজাদ দেখল মেঘের কোলে একটি চাঁদ, যে নিজেকে কলঙ্কমুক্ত করার জন্য পুরোপুরি নিস্তেজ হওয়ার পূর্বে অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমি ডাকাত নই। শেহজাদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উচ্চারণ করে, রূপা। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। শুনছিলেন প্রিমা ফারনাজ চৌধুরীর লেখা প্রিয় বেগম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী পর্ব শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।